পরি বরফানায় এখন জমে দাঁড়িয়ে আছে। এটা কি সত্যি বাস্তব ছিল নাকি কল্পনা, আর না ভ্রম? মেহনুবা এসে পরীর কাজ ঝাঁকিয়ে বলল, স্ট্যাচু হয়ে আছিস কেন? তুর্য ভাইয়া চলে গেছে। তার মানে কি তুর্য সত্যি এসেছিল? জ্যান্ত মানুষটা তোর সামনে দাঁড়িয়েছিল, তুই বুঝিসনি? তাহলে ও যা করলো সব সত্যি? মেহু অবাক হয়ে বলল, কি করেছে? পরি এবার মেহুর মুখের দিকে তাকিয়ে বলল, কিছু না। এরপর মেন দরজার কাছে এগিয়ে যায়, পিছন পিছন মেহুও যায়। পরি দরজা লক করছে, তখন মেহু বলল, বল সে কি করেছে? আমায় তুই বল শুধু। তার এত বড় সাহস, আমি যদি তার হাত পা ভেঙেছি দেখিস তুই? পরি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, খুব শেয়ানি হয়ে গেছিস দেখছি। তাহলে আমায় একা রেখে তখন কোথায় লুকিয়েছিলি? মেহু আমতা আমতা করে, আরে লুকাবো কেন, সাগর কল দিয়েছিল তাই ফোন রিসিভ করে ব্যালকনিতে চলে গিয়েছিলাম। ভালোই করেছিস, বলে পরি শোয়ার রুমে চলে যায়, সাথে মেহুও যায়। রুমে গিয়ে মেহু বলে, তোর খোপায় ফুলটা তুর্য ভাইয়া দিয়েছে না? পরি হঠাৎ করে একটু আগেই ঘটে যাওয়া ঘটনাটা চোখের পলকেই ভেসে উঠল। খোপায় গুজে রাখা ফুলটার ওপর হাত দিয়ে স্পর্শ করে বলো, মেহু খুশিতে বাকবাকম হয়ে বলল, ওই বল না কি বলেছে সে? পরি বিছানায় বসে পা দুটো লেপের ভিতর ঢুকে বালিশে মাথা রাখে, তারপর লেপটা শরীরের উপর টেনে নিয়ে বলে, বলবি না মানে? কেন বলবি না? এমনি বলবো না, ভালো হচ্ছে না কিন্তু পরি। না হলে নাই। মেহু এবার নিজেও লেপের ভিতর ঢুকে পরিকে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলো, বল না পাখি। পরি মেহুর দৃষ্টি এড়িয়ে মুখ টিপে হাসলে। ভালোই লাগছে মেহুর এই তোষামত। পরীকে চুপ থাকতে দেখে মেহু আবার বলে, কি হলো, চুপ করে আছিস কেন? পরি এবার শোয়া থেকে উঠে বসে। পরি দেখা দেখি মেহুও বসে। পরি এবার শুরু করে সবটা খুলে বলে মেহনুবাকে। সব শুনে মেহনুবা হাঁ করে তাকিয়ে থাকে, অবাক হয়ে বলে, আমার বিশ্বাস হচ্ছে না রে। আমারই তো বিশ্বাস হচ্ছে না। আচ্ছা এখন কি করবি তুই? কি করব, তুর্য ভাইয়া তো ভালোবাসার কথা বলেই দিল, তুই বলবি না? না কেন? আগে জেদ ধরে বসে আছিস? তার ওপর আমার কোনো জেদ নেই, সে তার জায়গায় ঠিক ছিল। তাহলে সমস্যা কি? সমস্যা আমাদের পরিবার, মানবে না কেউ। ধুর, পরে কি হবে না হবে সেটা ভেবে এখন বর্তমানকে নষ্ট করতে চাচ্ছিস? কিছুই নষ্ট করতে চাচ্ছি না, সময় যেভাবে চলছে চলুক। এই 6টা মাস অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছি, এখন নতুন করে আবার সব কিছুর সূচনা করতে চাই না। একটা কথা বলতো, সত্যি করে কি তুই তাকে ভালোবাসিস না? জানি না, খিদে পেয়েছে, চল খাবো। উত্তর দে পরি। কি ঘ্যান ঘ্যান শুরু করলি? কোনো উত্তর নেই। পরি ডাইনিং টেবিলে বসে দুজনের জন্য খাবার বাড়ছে। এদিকে এক কথা বলে বলে কানের পোকা নাড়িয়ে দিচ্ছে মেহনুবা, কিন্তু পরি যেন পণ করে বসেছে, এই বিষয়ে কোনো কথা শোনাবে না। একসময় বিরক্ত হয়ে মেহনুবা থেমে যায়, চুপচাপ খাচ্ছে। পরি জিজ্ঞেস করে, বিয়ে কবে করবি তোরা? মিহু রাগ দেখিয়ে বলে, আমার বিয়ে নিয়ে মরছিস কেন? পরি মিটিমিটি হেসে বলে, মরলাম কই রে বাবা। মেহু চামচ দেখিয়ে বলে, কথা বলবি না তুই আমার সাথে? পরি এবার শব্দ করে হাসে, এতে আরও রেগে যায় মেহনুবা। মেহনুবা মেকির আগে দারুণ মজা পায় পরি। খাওয়া শেষ করে পরি টিভি দেখতে বসে যায়। পাশে মেহনুবা চ্যাটিং করছে সাগরের সাথে। ইতিমধ্যে প্রিয় একবার ফোন করে জানিয়ে দিয়েছে ওদের আসতে দেরি হবে, তাই দুজনে যেন ঘুমিয়ে পড়ে। পরি আর বেশিক্ষণ অপেক্ষা না করে শুয়ে পড়েছে। মেহনুবাও শুয়ে পড়েছে, তবে ও ফিসফিস করে সাগরের সাথে কথা বলছে। পরির চোখে এখনো ঘুম নেই। সন্ধ্যায় ঘুমিয়েছে বলে কি এখন ঘুম আসছে না, নাকি অন্য কারণে ঘুম উদাও সেটাই বুঝতে পারছে না। একবার এপাশ করছে তো আরেকবার ওপাশ। বালিশের পাশে তুর্যদা গোলাপটা ফুলটা হাতে নিয়ে ঘ্রাণ নেয় পরি। অজানা অনুভূতি মনের মধ্যে কড়া নাড়ছে, কিন্তু এই অনুভূতিকে প্রশ্রয় দেওয়া কতটুকু ঠিক হবে? প্রচণ্ড শীতে কাঁপুনি ধরে গেছে পরি। মেহনুবা গুটিসুটি হয়ে জাপটে ধরে আছে পরীকে। গায়ের ওপর দুজনের কম্বল লেপ আছে, তবুও শীতটা যেন আজই বেশি। পরি একটু উঁচু হয়ে বিছানার পাশে থাকা জানালার কাজটা খুলে দেয়। হু হু করে বাতাসে প্রবেশ করে রুমে। ঠান্ডা বাতাসে শরীর শিরশির করে উঠে, গায়ে লোমও দাঁড়িয়ে গেছে। জানালায় কানিস কাজ ভেজা, তার মানে বৃষ্টি হয়েছিল। সেই শীতের মধ্যেও বৃষ্টি,
এর জন্যই তো এত বেশি শীত করছে। পরি আলসেমে ছাড়িয়ে গরম বিছানা ছেড়ে উঠে পড়ে। কেউ এখনও ঘুম থেকে ওঠেনি। বেলা তো 8টার পার হয়ে গেছে। তাহলে এখনও সবাই ঘুমেছে? পরক্ষণে মনে হলো আজ তো শুক্রবার। পরি ব্রাশে টুথপেস্ট নিয়ে মিশের ছাদে চলে যায়। বৃষ্টি হওয়ার কারণে ছাদের ফ্লোর ভেজা। কনারে কনারে এখন পানি জমে আছে। গাছগুলো পাতা ভেজে আছে। শালটা ভালো মতো শরীরের সাথে পেঁচিয়ে নেয়। শীতের জন্য দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। হাত পা কাঁপছে সামনে। ঘুমে টুলটুল হয়ে হেল দুললে ছাদে আসে মেহনুবা। বিরক্ত হয়ে বলে, তোদের যারা শান্তিমতো একটু ঘুমানোও যায় না। পরি ভুরু কুচকে বলে, তোদের মানে? আবার মানে কি? তোর আর তোর দুর্জের। কেন, কি হয়েছে? ফোন দিয়ে দিয়ে বিরক্ত করে ফেলছে। কতটা অতিষ্ঠ হয়ে এমন নরম গরম বিছানা ছেড়ে ছাদে ছুটে এসেছি বুঝতে পারছিস? তোর নাম্বার পেলো কোথায়? তোর ফোনে দিছে। মেহনুবা পরির ফোনটা এগিয়ে দেয়। ফোনে হাত দিতেই না দিতেই আবার তুর্যর কল আসে। সেই পরিচিত নাম্বারটা থেকে, যেই নাম্বার থেকে 6 মাস আগে কথা হয়েছিল। আর এই 6 মাসে কমবার ট্রাই করেনি পরি। মায়ের নাম্বার থেকে বহুবার কল দিত, প্রতিবারই বন্ধ পেত। একটা সময় ফোন দেওয়া বন্ধ করে দিয়েছিল। তুর্যকে ওর মতো করে ভালো থাকতে দিয়েছিল। তাহলে এখন কেন নতুন করে হচ্ছে? পরি ভাবনাগ্রস্ত হয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। মেহনুবা হাই তুলতে তুলতে বলো, ফোনটা রিসিভ কর। পরি মেহনুবার দিকে একবার তাকিয়ে ফোন রিসিভ করে। মেহনুবা চুপিসারে বলে, তুই কথা বল, আমি ব্রাশ আর আমার ফোনটা নিয়ে আসছি। পরি মাথা নাড়ায়। ফোনের ওপাশ থেকে তুর্য বলে, তোমায় ফোন চালাতে বলছে কে? কোনো প্রয়োজনে তুমি ফোন চালাও। এটা আবার কেমন প্রশ্ন? প্রশ্ন যেমনই হোক, আমার উত্তর চাই। আজগুবি কোনো প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আজগুবি কীভাবে হলো? মানুষ ফেসবুক চালালে অন্তত মেসেজ রিকোয়েস্টটা চেক করে। আর তাছাড়াও তোমাকে তো ফোন দিয়েই পাওয়াই যায় না। ছাদে ছিলাম। তাও ভালো। আমি তো ভেবেছিলাম মঙ্গল গ্রহের ছিলে। শ্যাট আপ। পরি ধমক শুনে সূর্য হাসতে থাকে। মেহনুবা ব্যতিব্যস্ত হয়ে ছাদে এসে বলে, পরি সাগর বলেছে বাড়ির বাইরে আসতে। পাশে যে একটা নদী আছে না, ওখানে যেতে বলেছে। পরি ফোনটা কানে থেকে নামিয়ে বলে, তাহলে যা। আমি একা যাব নাকি? তুইও চল। তুই তো বয়ফ্রেন্ডের সাথে দেখা করি, মাঝখানে আমি কাবাব মেয়ে হাড্ডি হব কেন? আজকের ওয়েদারটা কত সুন্দর দেখেছিস। চল না প্লিজ। কাল তোকে আমি ফুচকা খাবো। ঘুষ লাগবে না আমার। যাব। মেহু খুশি হয়ে পরীকে জড়িয়ে ধরে বলো, চল তাহলে। এখনই? হ্যাঁ, নর্মালভাবে যাব। আচ্ছা। পরি এবার ফোনের দিকে তাকিয়ে দেখে তুর্য কল কেটে দিয়েছে। ভালোই হয়েছে কল কেটেছে। রুমে গিয়ে মুখটা ধুয়ে নেয় পরি। 5 ক্লিপ দিয়ে চুল বেঁধে গায়ের শাল জড়িয়ে নিয়ে বলে, চল। দু বান্ধবী হাড় কাঁপা শীতে হাত ধরাধরি করে কাঁপতে কাঁপতে নদীর পাড়ে যায়। কিছু দূর এগিয়ে যেতেই সাগর ছুটে আসে সামনে। সাগরকে দেখে মেহনুবা লজ্জাবতী গাছের মতো যেন তলিয়ে যায় লজ্জায়। পরি ওদের স্পেস দেওয়ার জন্য বলে, তোমরা সামনে আগাও, আমি আসছি। মেহনুবা আর সাগর সামনে সামনে হাঁটছে। পরি পিছনে চুপচাপ হাঁটছে। এমন রাস্তাঘাটে কেন মানুষজন নেই? এত শীতের মধ্যে কেউ বা উঠবে ঘুম থেকে? আশেপাশে কোনো দোকান থাকলেও অবশ্যই দোকানিরা আসতো, কিন্তু এইখানে তাও নেই। হাতে গোনা কয়েকটা টিন সেটের বাড়ি, তার মাঝখানে বিশাল এক নদী। সচরাচর বিকেলের দিকে এখানে বেশি মানুষ দেখা যায়, তবে এখন নয়, গরমের সময়। বাচ্চারা তখন লাফিয়ে ঝাঁপিয়ে গোসল করে, কেউ কেউ মাছ ধরে, কেউ বা একটু সময় কাটাতে আসে। শহুরের জীবনেও যে এমন একটা প্রাণবন্ত জায়গা আছে, তা এখানে না আসলে বোঝা যায় না। এখন তো শীতের সময়। খোলা নদীর আশেপাশে প্রচুর বাতাস। হুট করে কেউ একজন পরীর হাতের আঙ্গুলের ফাঁকে আঙ্গুল ঢুকিয়ে হাতটা শক্ত করে চেপে ধরে। পরী চমকে গিয়ে ফিরে তাকায় পাশে। সেই মুগ্ধকর হাসিটা দেখে তুর্য ভুরু নাচিয়ে বলে, সারপ্রাইজটা কেমন দিলাম বলো? পরীর কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। কেমন মুগ্ধ নয়নে দেখছে তুর্যর মুগ্ধ করা হাসিটা। এর থেকে যত দূরে পালানো চেষ্টা করছি, ততই যেন তুর্য আঁকড়ে ধরছে পরীকে। তুর্যর ডান হাত দিয়ে তুড়ি বাজাতেই পরীর ভ্রম ভেঙে যায়। দ্রুত হাত ছাড়িয়ে নিতে গেলেই তুর্য আরও শক্ত করে চেপে ধরে বলে, একদম নয়। পরীর মুখে বিরক্ত ছাপ স্পষ্ট। কপাল কুঁচকে বলে,
কি করছে? কেউ দেখে ফেললে খারাপ ভাববে। এখন কেউ আসবে না আমাদের দেখতে। তাছাড়া তোমার শালের কর্নারের জন্য দেখা যাচ্ছে না আমার হাত ধরাধরি। পরি চোখ গরম করে তাকায়। তুর্য ভয় পাওয়ার মতো করে বলে, ও বাবা, যেভাবে তাকিয়ে আছো মনে হচ্ছে চোখ দিয়ে ভস্ম করে ফেলবে। পারলে তাই করতাম। ভস্ম তো তুমি আমায় করেই দিয়েছ। হয়েছে কি আপনার বলেন তো? হুট করে এসে এমন রোমান্টিক আচরণ শুরু করেছেন কেন? কালকে বাসায় গিয়ে যা করলেন, এখন আবার হাত ধরে আছেন। কি সমস্যা? হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাব। ওরে বাবা, গানগুলো শুরু করে দিলেন। আমার এই বাজে স্বভাব কোনোদিনও যাবে না। সেটা আপনাকে দেখলে বোঝা যায়। আচ্ছা, আর কি বোঝা যায় আমায় দেখলে? আমার মাথা। বুঝেছি, রেগে গেছো। চলো হাঁটি। পরি উত্তরের অপেক্ষা না করে দুজো হাত ধরে হাঁটতে থাকে। পিচ ঢালা রাস্তা, প্রিয় মানুষের হাত ধরে হাঁটা কম সুখের নয়। শিশির ভেজার সবুজ ঘাস দেখে তুর্য বলে, জুতো খুলো। পরি অবাক হয়ে বলে, কেন? আরে খুলো আগে। পরি ঘাটতারামি করে বলে, না। তুজো তখনই নিচু হয়ে জুতো খুলে দিতে যায়। পরি চেঁচিয়ে এক পা পিছিয়ে যায়, বলে, পায়ে হাত দিচ্ছেন কেন? স্বেচ্ছায় তো। জুতো খুলছো না? খুলছি, ওয়েট। পরি জুতা খুলে বাম হাত নিয়ে বলে, হয়েছে। তুর্য জুতা খুলে ডান হাতে নেয়। তারপর পরির হাতে ধরে ঘাসের উপর হাঁটতে হাঁটতে বলে, তুমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলে ভালোবাসার মানুষটির হাত ধরে বৃষ্টিতে ভেজা পিচ ঢালা রাস্তা হাঁটতে চাও, শিশির ভেজার ঘাসের ওপর দিয়ে হেঁটে গল্প করতে চাও। আজ তোমার সেই ইচ্ছে পূরণ করে দিলাম। তাছাড়া সত্যি বলো, এইভাবে শিশির ভেজা ঘাসের ওপর হাঁটতে আমার ভীষণ ভালো লাগছে। যতটা আশা করেছিলাম তার চাইতে অনেকগুণ বেশি ভালো লাগছে। অদ্ভুত অনুভূতি হচ্ছে, যা আমি তোমায় বলে বোঝাতে পারবো না। পরি মন্ত্রমুগ্ধ হয়ে শুনছে তুর্যর কথা। এতটা ভালোবেসে কথা বলছে এই মানুষটা। কিন্তু পরি প্রসঙ্গ পাল্টে বলো, আপনি জানেন কি করে আমার এখানে আসার কথা? তুর্য হেসে বলে, তুমি খুব চালাক। কি সুন্দর বিচক্ষণতার সাথে এত সুন্দর মুহূর্তটাকে এড়িয়ে গেলে। সত্যিটা তুর্য ধরে ফেলেছে বলে পরি ইতিহাস্ত করতে থাকে। তুর্য হেসে বলে, মুখ লুকাতে ইচ্ছে করছে? তাহলে বলবো, এই বুকে মুখ লুকাও। তোমার জন্য এই বুক উন্মুক্ত। পরি এবার ভীষণ লজ্জা পড়ে যায়। এতদিনে ঝগড়ুটে ছেলেটা হঠাৎ করে রোমান্টিক হয়ে গেল যে কি অস্বস্তি লাগে তা কি সামনে থাকা তরুণটা বুঝে? তুর্য পরীকে আর লজ্জা না দিয়ে প্রসঙ্গ পাল্টে ফেলে বলে, তুমি যখন মেহনুবার সাথে কথা বলছিলা তখন আমি লাইনে ছিলাম। তোমাদের সব কথা শুনেছি, তাই লাইন কেটে দিয়েছিলাম পরে। আর এখন এখানে উপস্থিত হয়ে তোমার সারপ্রাইজ দিলাম। আমি তো সারপ্রাইজ চাইনি। ধুর বোকা, সারপ্রাইজ আবার কেউ চায় নাকি? আমি তো ভালোবেসে দিয়েছি। হঠাৎ করে এত ভালোবাসা যে? তো ভালোবাসা কি হিসেব করে বুঝে শুনে হয়? তুমি যখন আমার ভালোবেসেছিলে তখন কি কি ভেবেচিন্তে ভালোবেসেছিলে? পরীর কাছে এর কোনো উত্তর নেই, তাই চুপ করে থাকে। তুর্য বলে, জানি ভেবেচিন্তে ভালোবাসিনি। ভেবেচিন্তে বিজনেস হয়, ভালোবাসা নয়। তাছাড়া যে ভালোবাসা চিন্তা ভাবনা থাকে সেখানে স্বার্থ থাকে। আমি জানি তুমি কোনো স্বার্থ দেখে আমায় ভালোবাসোনি, আর আমিও কোনো স্বার্থ দেখে তোমায় ভালোবাসিনি। ভালোবাসার জন্য ভালোবেসেছি, ভালোবেসে ফেলেছি আমি। পরি গোপন একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে বলে, আমার কথা বাদ দিন। আগে ভালোবেসেছি মানে তো এই নয় যে এখনও ভালোবাসি। তুমি বলতে চাইছো তুমি আমায় ভালোবাসো না? ঠিক তাই। আমার চোখের দিকে তাকিয়ে বলো তো। পরি তৎক্ষণাৎ তুজো চোখের দিকে তাকায়, তবে স্থির রাখতে পারেনি, চোখ নামিয়ে ফেলেছে। তুজো মুচকি হেসে বলো, আমি জানি তুমি আমায় এখনও ভালোবাসো। আমার সঙ্গ, আমার স্পর্শ তোমার ভালো লাগে। তুমি নিজেও ভেবে দেখো তুমি কতবার আমার থেকে নিজের হাত কাটতে চেয়েছো। পরি আমতা আমতা করে বলে, কী সব যুক্তি দিচ্ছেন? ভুল বলছি অবশ্যই। তাহলে সঠিকটা কি তুমি বলো। আমি ভালোবাসি না, আমি তোমাকে চাই। পরি আমি চাই না, তবে দোয়া করি আপনি আমার মতো কাউকে পান। আমার তোমার মতো কাউকে চাই না, আমার তোমাকেই চাই। পরি আর সেখানে সময় নষ্ট না করে এক প্রকার জোর করে পরি হাতটা ছাড়িয়ে মেহনুবাবুকে কিছু না বলে বাড়িতে চলে আসে। তুর্য অসহায়ভাবে পরি যাওয়ার পথে চেয়ে থাকে। এক সময় ঘন কুয়াশার আড়ালে পরি মোছা যায়।
বাড়িতে এসে নিজের রুমে চলে এসে বিছানায় বসে পড়ে। মনের মধ্যে এর কেমন দ্বন্দ্ব, কেন বারবার মন তুর্য ভালোবাসাকে প্রশ্রয় দিচ্ছে। অতীতে তুর্য কোনো দোষ না থাকলেও অতীতের কাহিনী তো আর সব ভুলে যাওয়া যায় না, আর তা না কখনো সম্ভব। তাছাড়া এই 6টা মাসে পরই নিজেকে একাই মানিয়ে নিয়েছে, আর যখন একা থাকতে শিখে গেল তখন তুর্যর ভালোবাসা সময় নিয়ে সামনে আসলো। তুর্য কি জানে না এই সম্পর্কের পরিণতি কতটা অপূর্ণতাময়? কিরে, কখন উঠলি? ভাবনার জগৎ থেকে ফিরে এসে পরি দরজার দিকে তাকায়। ঘুমাচ্ছন্ন দৃষ্টিতে পরীকে প্রশ্নটা করেছেন রেহানা বেগম। পরি মৃদু হেসে বলল, অনেকক্ষণ আগেই। ওহ, মেহু কোথায়? বাহিরে। এত সকালে বাহিরে? হাঁটতে বের হয়েছিলাম দুজনে, ওকে একা রেখে চলে এসেছি। ও আসছে। আচ্ছা, কি খাবি? কিছু না, তুমি ফ্রেশ হয়ে আসো, কথা আছে। কি কথা? আগে ফ্রেশ হয়ে আসো। রেহানা বেগম চলে যাওয়ার প্রায় কিছুক্ষণ পরই মেহনুবার আগে ফুঁসতে ফুঁসতে রুমে আসে। পরির দিকে তাকিয়ে এগিয়ে বলে, আমায় একা রেখে চলে আসলি কেন? একা কই, সাগর তো ছিল। তাই বলে না বলে চলে আসবি? কি হয়েছে তাতে? তোর মন খারাপ নাকি? না। মিহু এবার পরির পাশে বসে বলল, তুর্য ভাইয়াকে দেখলাম, ওর জন্য চলে এসেছি। নিজেকে তার থেকে দূরে সরানোর চেষ্টা? দূরে সরানো কি আছে? আমি তার থেকে দূরেই আছি, বরং সে আমার কাছে ঘেঁষার চেষ্টা করছে। রেহানা বেগম ফ্রেশ হয়ে আসেন পরির রুমে, হাতে 3 কাপ চা, 2 কাপ মেহু আর পরির দিকে এগিয়ে দিয়ে 1 কাপ নিজে নেয়। তারপর আয়েশ করে বসে খোশ গল্প মেতে উঠছে এবং জানায় মেয়ে তাদের পছন্দ হয়ে পরিবারও ভালো। মেয়ের বড় ভাই আছে একটা, পরির মতোই 1 ভাই 1 বোন। আজকে ছেলে বাড়ি থেকে পিয়নকে দেখতে আসবে সন্ধ্যায়। অনেক কাজ পড়ে আছে, সবার জন্য খাবার তৈরি করতে হবে, রুমটা গোছাতে হবে। তাই মেহুকে আজ যেতে বারণ করে দিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে দুজনই রেহানা বেগমের সাথে কাজে লেগে যায়। পরির বাবা দেওয়ান আহমেদ আর পিয়ম দুজনে মিলে বাজারে যায় রোদ ওঠার কিছুক্ষণ পরই। প্রান্ত ঘুম থেকে উঠে থম মেরে বসে আছে, মাথা ঝিমঝিম করছে। প্রান্তর মা শাহানারাম বেগম প্রান্তর রুমে এসে বলো, তিথি কখন থেকে এসে বসে আছে, আর তুই এখানে ঘুমাচ্ছিস? কখন এসেছে? তাও তো ঘন্টাখানেক হবে। শান্তের বউয়ের সাথে গল্প করছে। ভাইয়া কোথায়? কোনো মিটিং আছে নাকি? সেখানে গেছে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। প্রান্ত ফ্রেশ হয়ে ডাইনিং রুমে গিয়ে দেখে সবাই খেতে বসেছে। প্রান্ত একটা চেয়ার টেনে বসে বলে, আব্বু খাবে না? শাহানারা বেগম টেবিলে খাবার সাজাতে সাজাতে বললেন, না, পরে খাবে, ঘুমাচ্ছে এখন। কথা বলার ফাঁকে প্রান্ত তিথির সাথে একবার চোখাচোখি হয়ে যায়। প্রান্ত জিজ্ঞেস করে, কেমন আছো? তিথি না তাকিয়ে বলে, ভালো। তুমি? ভালো। অনেক দিন পর আসলে বাড়িতে? জি না, এর আগেও এসেছি। কই, আমি তো তোমায় শুধু ভাইয়ার বাড়িতেই আসতে দেখেছিলাম। কথা তো এই জায়গাতেই। তুমি ব্যস্ত মানুষ, তাই খেয়াল করো না। প্রান্ত কিছুক্ষণ চুপ করে থেকে বলে, কি জানি, হয়তো। এরপর তিথির সাথে প্রান্ত আর কোনো বিশেষ কোনো কথা হয় না। খাওয়া শেষ হলে প্রান্ত নিজের রুমে চলে যায়। শাহানারা বেগম আর শান্তার বউ মিনা মিলে টেবিল গোছাচ্ছে। তিথি মিনিট কয়েক বসে থেকে প্রান্তর রুমে চলে যায়। প্রান্ত তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। আয়নাতে তিথিকে দেখে পিছনে ঘুরে দাঁড়ায়, জিজ্ঞেস করে, কিছু বলবে? তিথি দৌড়ে গিয়ে প্রান্তর বুকে ঝাঁপিয়ে পড়ে, শক্ত করে জড়িয়ে ধরে বলে, আর কত পরীক্ষা নেবে তুমি? তুমি বোঝো না আমি তোমায় কত ভালোবাসি? আমার পরিবর্তনে কি তুমি দেখো না? প্রান্ত ঠায় দাঁড়িয়ে থাকে। এখন কি করবে বা বলবে বুঝতে পারছে না। একটা সময় অনুভব করতে পারে তিথির চোখের পানিতে শার্ট ভিজে যাচ্ছে। প্রান্ত আলতো করে তিথির চুল হাতে বুলিয়ে বলে, এভাবে কান্নাকাটি করো না। তিথি কান্নারত অবস্থাতে বলে, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না প্রান্ত। আচ্ছা, কান্না থামাও, আমি দেখছি কি করা যায়। তিথি এবার মুখ তুলে ফুপিয়ে ফুপিয়ে বলে, আর কি দেখবে তুমি? আর কি দেখার বাকি আছে? আমার মরণ? বাজে কথা বলা বন্ধ করো আর কান্না থামাও। তিথি প্রান্তকে ছেড়ে গাল ফুলিয়ে অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে থাকে। প্রান্ত বিছানার ওপর থেকে
ফোনটা নিয়ে বাইরে চলে যায়। এমন প্রত্যাখ্যান তিথির অভিমান পাহাড় সম হয়ে যায়। রাগে জিতে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তিথির। সন্ধ্যার দিকে মেয়েপক্ষরা পরীদের বাসায় আসছে। কথাবার্তা বলে পরীরা ঠিক মতো অতিথি আপ্যায়ন করে এবং অতিথিরা যাওয়ার আগে বিয়ের দিন তারিখ ঠিক করে যায়। সামনের মাসের প্রথম সপ্তাহে শুভ কাজটা তারা সেরে ফেলবে। হাতের সময় শুধু এই মাসটাই। বিয়ে মানেই তো প্রচুর কাজ আর ঝামেলা। পরী অবস্থা এখন সবচেয়ে বেশি শোচনীয়। পড়ার টেনশনে ঠিকমতো বিয়ের আনন্দটাই বোধ হয় আর করা যায় না। দেওয়ান আহমেদ কথা অনুযায়ী প্রিয় পরদিন গিয়েছে বিয়ের কার্ড দিয়ে আসে। এর মধ্যে কাছের আত্মীয় স্বজনদের ফোন সুখবরটা জানিয়ে দিয়েছে। বাড়িতে এখন অন্যরকম আনন্দ। তবে এত কিছুর মধ্যে পরীকে পড়াশোনা ঠিক রাখতে হচ্ছে। সবাই যখন বিয়ের আনন্দ মাতামাতি করছে, পরী তখন পড়ার টেবিলে মুখ গুজে বসে থাকে। ইচ্ছে করে গিয়ে ওদের সাথে আড্ডা দিতে, কিন্তু সেটা তো আর হবে না। দেওয়ান আহমেদ করা আদেশ, পড়াশোনা কোনো ফাঁকি দেওয়া যাবে না। তাই অগত্য পরীকেও বই নিয়ে বসে থাকতে হয়। সপ্তাহখানেক এভাবেই চলে যায়। তুর্যর সাথে আর পরী দেখা হয়নি। তবে মেহনুবার তিথির সাথে কথা বলে তুর্যর খোঁজ নিয়ে আর পরীকে জানিয়েছে। 1 সপ্তাহ ছুটি নিয়ে এসেছিল তুর্য। ছুটির শেষ তাই চলে গেছে। পরী পাত্তা না দিয়ে বলছে, ভালোই হয়েছে। মিছে মায়া পড়ার আগে চলে গেছে। মেহনুবা কিছু বলে না, শুধু মলিন মুখে হেসে বসে থাকে। এভাবেই চলে যায় আরেক সপ্তাহখানেক। এবার দূরের আত্মীয় স্বজনদেরও আসা শুরু হয়েছে। কাজিনরা সব চলে এসেছে। এখন মোটামুটি পড়াশোনা ঢিলেমে করা হচ্ছে। কাজিনরা সব একসাথে থাকা মানে ঠাট্টার আসর। এই আসরে পড়াশোনা বড্ড মেমানান। কলেজ থেকে এসে কাজিনদের সাথে আড্ডা, রাতে একসাথে ঘুমাতে গিয়ে গল্পের আশা, এভাবে দিন যাচ্ছিল। রেহানা বেগম পরীকে ডেকে বলল, তুর্য আর তিথিকে কার্ড দিয়ে আসিস। কেন? কেন আবার কি? ওরা আসবে না প্রিয়মের বিয়েতে? পরী কিছু বলতে চেয়েও বলল না। তুর্য তো এখানে আর নেই, তাই ইনভাইট করলেও তো সমস্যা নেই। তাই এই বিষয়ে পরী আর কথা বাড়ালো না। পরী কলেজ থেকে ছুটি নিয়ে সপ্তাহখানেক বিয়ের শপিং করা থেকে শুরু করে দিয়েছে সবাই। দেখতে দেখতে গায়ে হলুদের দিনও চলে আসছে। সবাই সাজগোজ করে কমিটি সেন্টারে চলে যায়। মেয়েরা সবাই কলাপাতা পাড়ে হলুদ সুতি কাপড় পরেছে, খোঁপায় গাঁদা ফুলের মালা। ছেলেরা হলুদ পাঞ্জাবি। এতজন ছেলের মধ্যে পরীর চোখ আটকে যায় একজনকে দেখে। এখানে তুর্য আছে। প্রান্তর সাথে কি নিয়ে যেন প্রান্তর সাথে হেসে হেসে কথা বলছে। কিন্তু তুর্য আসলো কখন? তিথি পরীর পাশে দাঁড়িয়ে বলল, কি ভেবেছিলেন ভাইয়া আসবে না?